ইরানের উপর আমেরিকা যে নতুন করে আক্রমণ করছে সে ব্যাপারে ট্রাম্প কোনো যুক্তি দেননি। এই আক্রমণের পিছনে কি কি কারণ আছে সেগুলো বোঝার চেষ্টা করি। এই আক্রমণের পেছনে তিনটি কারণ আছে। কোনো রাষ্ট্র কেন এরকম আচরণ করছে সেটা বোঝার জন্য এই তিনটি কারণ যথেষ্ট। প্রথমটি ভূ রাজনীতি, দ্বিতীয়টি হলো ধর্মীয় পুনরুজ্জীবন এবং তৃতীয়টি হলো সাম্রাজ্যের পতন। এই তিনটি ব্যাখ্যা আলাদা মনে হলেও এটি আমাদের একটি নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত করে। ভূ রাজনীতি, আমেরিকা সবচেয়ে বেশি ভয় পায় ইরান, চীন ও রাশিয়া অক্ষকে। কারণ এই তিন দেশ যদি একত্রে বাণিজ্য করে তাহলে ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া তাদের বলয়ে টেনে নিতে পারবে। তারা এগুলো করতে পারে চীনের বিআরই প্রজেক্টের মাধ্যমে, রেল, তেল ও গ্যাস পাইপলাইনের মাধ্যমে। তারা যদি এটা করতে পারে তাহলে আমেরিকার যে বিশাল নৌসীমা অথবা আমেরিকার নৌশক্তি বা বিমা সংস্থাগুলোর প্রয়োজন পড়বে না। তারা এগুলো এড়িয়েই করতে পারবে। আমেরিকার এই মুহূর্তে ঋণের বোঝা ৩৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। ফলে কোনো রাষ্ট্রকে এত পরিমাণ ঋণের বোঝা নিয়ে টিকে থাকা মারাত্মক ঝুঁকির। এই ঋণ পরিশোধ করার একমাত্র উপায় হলো মার্কিন ট্রেজারি কিনতে বাধ্য করা। এই ট্রেজারি কিনতে বাধ্য করা তখনই সম্ভব যখন বিশ্ব জ্বালানি নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারবে। ফলে ইরানকে নিষ্ক্রিয় করতে পারলে বিশ্ব জ্বালানির ২০% আমেরিকার হাতে চলে যাবে এবং চায়না, জাপান এবং ইউরোপকে আবার ডলারে ফিরিয়ে আনা সম্ভব হবে। সুতরাং আমেরিকা যদি ইরানকে নিষ্ক্রিয় করে বিশ্ব জ্বালানির ২০% নিজেদের হাতে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে চীন, জাপান, ইউরোপ এদেরকে ডলারে ফিরতে বাধ্য করতে পারবে এবং মার্কিন ঋণ কিনতে বাধ্য করবে। আমেরিকা যদি ইরানকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারে তাহলে পৃথিবীর যে সংকীর্ণ জলপথগুলো, যেমন হরমুজ প্রণালী, স্ট্রেইট অফ মালাক্কা, কেপ অফ গুড হোপ, এগুলো আমেরিকান নিয়ন্ত্রণ আরও বেশি জোরদার হবে। কেউ যদি এই পথগুলো নিয়ন্ত্রণ করতে পারে সে বিশ্বের জ্বালানি, খাদ্য এবং উৎপাদিত পণ্যের যে আমদানি রপ্তানি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে এই দেশগুলোকে আমেরিকার কাছে আসতেই হবে এবং আমেরিকার ঋণ কিনতে বাধ্য হবে। সুতরাং ইরানকে আক্রমণ করা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত চিন্তা এবং যেটা আমেরিকা সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পারে। সুতরাং ইরান আক্রমণ করা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি অত্যন্ত সুপরিকল্পিত যেটা আমেরিকাকে টিকিয়ে রাখতে পারে। দ্বিতীয়টি হলো শেষ সময় সংক্রান্ত। আমেরিকার রাজনীতির একটি শক্তিশালী অংশ যারা মনে করেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন একটি ঘটনার দিকে নিয়ে যাবে যেখানে যিশুর প্রত্যাবর্তন সম্ভব হবে। আক্ষরিক অর্থে বাইবেল পড়ে তারা মনে করেন যে এটি পৃথিবীর শেষ দিকের একটি অধ্যায়। তারা মনে করে জেরুজালেমের আল আকসা মসজিদকে ধ্বংস করা প্রয়োজন, যা গগ ও ম্যাগগ যুদ্ধের দিকে নিয়ে যাবে এবং এরপরে দাজ্জালের উত্থান ঘটবে এবং যে ইহুদি বা খ্রিস্টান তার উপর ভিত্তি করে মুসা আলাইসাল্লাম বা ঈসা আলাইসাল্লামের আগমন ঘটবে। যে কেউ ভাবতে পারে এটি একদল আবেগী মানুষের ভাবনা, কিন্তু আপনি যদি ট্রাম্পের চারপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে খেয়াল করেন তাহলে আপনার এই ধারণা স্পষ্ট হবে। এরাই ঠিক করে দেয় আমেরিকার প্রেসিডেন্ট কে হবে। এদের সর্বস্তরে প্রভাব আছে। তারা চায় যুদ্ধ আরও বিস্তৃত হোক। ইসলামের বিভিন্ন গ্রন্থ এবং রাশিয়ার অর্থোডক্স এই একই ঘটনার বিবরণ দেয়, যা অত্যন্ত আশ্চর্যের। ফলে রাশিয়া, আমেরিকা, ইরান ও ইসরায়েল হয়তো একই ঘটনা নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছে, তবে কেউ হয়তো প্রকাশ করছে না। তৃতীয়টি হলো সাম্রাজ্যের পতন, যেটি ভিতর থেকে শুরু হয় এবং বাইরে ছড়িয়ে পড়ে। এই অভ্যন্তরীণ এই যে অভ্যন্তরীণ ভাঙন সেটি তিনটে কারণে ঘটে। প্রথমটি হলো আত্মিকীকরণ। এর মাধ্যমে স্বল্প সংখ্যক মানুষ সমস্ত সম্পদ নিজেদের কক্ষিগত করে এবং বাকি মানুষকে ঋণের জালে জড়িয়ে নেয়। তখন সাধারণ মানুষের একমাত্র বেঁচে থাকার উপায় হলো ফটকাবাজি। আপনি দিনমজুর বা অফিসে চাকরি করেন বা টাকা বিনিয়োগ করেন, এর কারণ হলো আপনাকে সৎভাবে বেঁচে থাকার
বিকল্প কোনো উপায় নেই, যার ফলে দুর্নীতি, বৈষম্য, অসন্তোষ এবং এক ধরনের অর্থনৈতিক দাসত্ব তৈরি হয়, যেখানে বেশিরভাগ মানুষ ঋণ পরিশোধ করতেই তার জীবন অতিবাহিত করে ফেলে। দ্বিতীয়টি হলো জনসংখ্যার পতন। এইসব দেশগুলোতে অল্প বয়সী ছেলেমেয়েরা সন্তান নিতেই চায় না, ফলে জনসংখ্যা হ্রাস পায় এবং যারা বয়স্ক তারা বেশি দিন বাঁচে, ফলে পেনশনের উপর একটি বিশাল বোঝা তৈরি হয়, যা এই ব্যবস্থা বহন করতে পারে না এবং শ্রমশক্তি অভাবের কারণে এদের অভিবাসন নীতিতে অগ্রসর হতে হয়। লক্ষ লক্ষ মানুষ অন্য দেশ, সমাজ বা সংস্কৃতি থেকে কাজ করতে আসে, ফলে আদি জনগোষ্ঠীর সঙ্গে তাদের একটি সাংস্কৃতিক পার্থক্য থেকেই যায়, ফলে দেখা দেয় বিরোধ। এই রাজনৈতিক বিরোধ রাজনৈতিক জ্বালানিতে পরিণত হয় এবং যা ভোটের হিসাব পাল্টে দেয়। আমেরিকাকে দেখে অনেক দেশ এগুলো তাদের নিজেদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করছে। তৃতীয়টি হলো ঐতিহাসিক পিটার টারচিন বলেছেন, অভিজাতদের মধ্যে উৎপাদন, রাষ্ট্রের ক্ষমতাশালী, ক্ষুধার্ত, বিত্তবান মানুষদের মধ্যে প্রতিযোগিতা, যেখানে এলিট বা অভিজাতরা একে অপরের বিরুদ্ধে চলে যায় এবং সরকার এবং বিরোধী দলগুলোকে অর্থায়ন করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কাজে ব্যবহার করে, এমনকি গণমাধ্যম, আদালত এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিজেদের হাতের হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। দেশের অভ্যন্তরীণ এই সমস্যাগুলো থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য রাষ্ট্র অন্য দেশকে আক্রমণ বা অন্য দেশকে ভয় দেখানোর নাটক শুরু করে। আমেরিকা ভেনিজুয়েলাকে আক্রমণ করে, কানাডাকে ভয় দেখায় এবং গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নেওয়ার দাবি করে এবং ইরান আক্রমণ করে বসে। ইরান আমেরিকার শত্রু নয়, কিন্তু এই ক্ষমতা প্রয়োগ করার জন্য একটি জায়গা দরকার। আমেরিকা মনে করে ইরান হলো তার এই ক্ষমতা প্রয়োগের গিনিপিগ। এই তিনটি একত্রে সক্রিয় থাকে, যা ইতিহাসকে সক্রিয় করে তুলেছে। একটি পতনশীল সাম্রাজ্য বা ধর্মীয় পুনরুজ্জীবন বা ভূ রাজনৈতিক পুনর্গঠন, এই তিনটি একত্রে কাজ করছে এবং একটি অপরকে শক্তি যোগাচ্ছে। সাম্রাজ্যের পতন ভূ রাজনৈতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে, ফলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত আসা অনেকটাই সমস্যা হয়ে পড়ে। নইলে 8 কোটি মানুষের দেশ আক্রমণ করে সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তাই থাকে না। সাম্রাজ্যের পতন ভূ রাজনৈতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে, যেখানে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা যায় না। নইলে 8 কোটি মানুষের দেশ আক্রমণ করে, যেখানে ফেরার কোনো রাস্তা থাকে না। আমেরিকা জানে সুযোগের দরজা বন্ধ হয়ে আসছে। 10 বছর পর চীন, রাশিয়া, ইরান অক্ষ এত শক্তিশালী হয়ে পড়বে যে সামরিকভাবে এই শক্তিকে মোকাবিলা করা আমেরিকার পক্ষে সহজ হবে না। ডলার তার রিজার্ভের মর্যাদা হারাবে, ট্রেজারি মার্কেটের কোনো ক্রেতা থাকবে না, ফলে আমেরিকার অর্থনীতি খসে পড়বে। ফলে আমেরিকার পরিকল্পনাকারীরা এটাই মনে করছে যা করার এখনই করতে হবে, তাতে বিশ্ব বা ইউরোপ যাই ভাবুক না কেন। ফলে এর কোনো বিকল্প নেই খসে পড়া ছাড়া, এবং প্রতিটি পতনশীল সাম্রাজ্য এটাই করে। ফলে ফলে আমেরিকা জুয়া খেলায় নেমেছে। 10 বছর পরে যেটা ঘটতো সেটাকে এখনই ত্বরান্বিত করবে।